4356 এইবার কি করবেন, অনেকে করেন সবাই জানেন, সবাই এখানে আমার কন্ট্যাক্ট ফার্মারই আছেন, মোটামুটি অফিসের সঙ্গে সবাই যোগাযোগ রাখেন। তো যেমন ডিসি হয় বা ট্রেনিং মিটিং হয়, তার মতো এটাও একটা ফার্ম স্কুল। ফার্ম স্কুল বলতে আপনাদের মোটামুটি ওই 25 জন কৃষক নিয়ে একটা ছোটো পাঠশালা আমরা সিলেক্ট করি, যে ব্যাপারটাকে পুরো আপনাদের কন্ট্রোল করে, আপনাদেরকে সাজেস্ট করে কিভাবে কি করতে হবে না করতে হবে, এগুলোর বিষয়ের উপর বা আমাদের যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে ওনারা কাজ করে। তার মধ্যে আমরা মৃণালদাকে পেয়েছি, মৃণালদার নার্সারি আছে সেহেতু ওনার কাছ থেকে আমরা এইসব সিডলিং বা আপনার ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট যেগুলো আছে এর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত মৃণালদা জানাচ্ছে বিষয়টা কিভাবে কি করতে হবে। ধন্যবাদ। 25 জন কৃষক নিয়ে আজকের যে ফার্ম স্কুল, এই ফার্ম স্কুলের আমাকে হেডমাস্টার করা হয়েছে। তার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই রানীনগর 1 নম্বর ব্লকের বিটিএম ব্লক টেকনোলজি ম্যানেজার শ্রী অপরূপ মণ্ডল মহাশয়কে, ও ধন্যবাদ জানাই এটিএম অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার কৌশিক রয় ও সুপ্রিয় সিংহ মহাশয়কে। সেই সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানাই উপস্থিত সমস্ত অন্নদাতা কৃষক বন্ধুদের। তো যাই হোক, আমি আপনাদের মতো হয়তো অত অভিজ্ঞতা নেই চাষ সম্বন্ধে, কিন্তু আমি একটু চেষ্টা করি উন্নত প্রযুক্তিতে চাষ করার। এই চারাগুলো আমরা দীর্ঘদিন করি কি, আমরা মাটিতে চাষ করি, চারা তৈরি করি, তো বীজটা আমরা শোধনও করি না, আমরা মাটিতে চারা তৈরি করি, জমিতে লাগাই, দিয়ে কি হয় বিভিন্ন রকমের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে সঠিক আমরা পাই না চারা। আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে এই যে চারা তৈরি করতে আমরা যে মাটিতে যে চারাটা তৈরি করি সেটা টেনে তুলে শিকড়গুলো ম্যাক্সিমাম নষ্ট হয়ে যায়। ওই শিকড় ওই চারাটা যখন আমরা জমিতে মূল জমিতে রোপণ করব, তখন দেখা যায় ওইটার মানে ঠিক ওর অ্যাডজাস্ট করতেই 15 থেকে 20 দিন লেগে যায়, মানে 15 দিন আমাদের ফসলটা কিন্তু পিছিয়ে গেল। আর আমরা যখন ওই সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করব, তখন কিন্তু আজকে জমিতে বসিয়ে দিলে 24 ঘন্টা সময় নেবে না, তার আগে থেকেও খাবার খেতে শুরু করবে, ও গ্রোথ হতে থাকবে আর কি, মানে বাড়তে থাকবে, তাহলে আমি ফলটা খুব তাড়াতাড়ি পাচ্ছি। আর তৃতীয় সুবিধা হচ্ছে আমার জমিতে ফসল আছে, আমি আগের থেকে আমি জানি যে আমার 1 মাস পর ফসলটা উঠে যাবে, তাহলে আমি 1 মাস আগেই চারাটা রেডি করে রাখবো, 1 মাস চারাটা আমার এগিয়ে গেল, তাহলে আমার অল্প দিনে আমি ভালো চাষ করতে পারবো। আর ভালো চাষ করতে গেলে ভালো লাভ হবে। আর আমরা আগে কি করতাম, আমাদের বাপ ঠাকুরদার আমলে কৃষিকাজকে আমরা অ্যাকচুয়ালি ওই ব্যবসায় নিয়ে গিয়েছিলাম না, তখন করতাম কি এই বছর লস হলো হোক, সামনে বার আবার চেষ্টা করব, তাতেও দেখা গেলো আবার লস হয়ে যেত, কিন্তু কৃষিকে নিয়ে যেত ব্যবসায়ী। তো যাই হোক, অনেক লেট হয়ে গেছে, আমি আর বেশি কিছু বলছি না, এবার প্র্যাকটিক্যালে দেখাবো কীভাবে সিডলিং ট্রেতে চারা তৈরি করতে হয়। তো চারা তৈরি করতে গেলে এবার প্রথমেই আমাদেরকে জানতে হবে জাত সম্বন্ধে। এবার আমি এই জাতটা আপনাদেরকে বলছি না যে এটা করবেন, আপনি সবসময়তে একটা মাথা রাখবেন, হাইব্রিড যে কোনো চাষ আমরা করতে যাব, আমরা যেটা করি সব থেকে ভুল, সেটা হচ্ছে এটা হচ্ছে চক্র কোম্পানির 6224 F1 বীজ। এই বীজটা আমরা আবার বাড়িতে আমরা সিড দিলেই চারা তৈরি করলাম, আমরা রোপণ করলাম, ভালো ফসল হলো, ওই বেগুনটা আমরা পাকাই আবার, তাই তো পাকিয়ে করে কি আবার বীজ তৈরি করে পরের বার আবার চাষের জন্য যায়, কিন্তু সেটা ভালো হবে না। দেখবেন পেঁপের ক্ষেত্রেও তাই, খুব ভালো হলো, পরের বার ওই বীজ থেকে করবেন, হবে না। আপনাদের জানা আছে 1 বিঘে জমিতে কতগুলো বেগুনের চারা লাগতে পারে? অনেকের জানা থাকতে পারে, তবে একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। শুধু বেগুনের চারা বলে নেই, আপনি যে কোনো সবজির চারা ধরুন সিডলিং ট্রেতে তৈরি করবেন, বা কোথা থেকে চারা কিনে নিয়ে এলেন, অনেক দূর থেকে আনছেন, তো বারে বার তো যাতায়াত করা সম্ভব না, আপনি 1 বিঘে জমি চাষ করবেন বেগুন বা যে কোনো সবজি, এবার ধরুন 4 ফুট বাই 4 ফুট লাগালেন, তো 1 বিঘে জমিতে কত লাগতে পারে চারা? তো আসুন একটা ফর্মুলা মনে রাখবেন, এই ফর্মুলাটা যদি মনে রাখেন আপনার কোনো সমস্যা হবে না, কত ফুট বাই কত ফুট যে কোনো সবজি যে কোনো বীজ লাগান চারা লাগান আপনি পেয়ে যাবেন। তাহলে হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে 4356 4356, এইটা মনে রাখবেন। এই 4356 এটা হচ্ছে বর্গ ফুট সমান 100 শতক বা 1 একর, 100 শতক বা 1 একর,
তাহলে আমি চারা বসাচ্ছি কত, বেগুনের চারা 4 ফিট বাই 4 ফিট, তাহলে 4 ইন্টু 4 16 বর্গ ফুট, 16 বর্গ ফুট, 43 56 0 ডিভাইডেড 16 সমান সমান এখানে আছে 2722.5, 2722টা চারা লাগছে, যেহেতু 5 আছে আমরা 23টা চারা ধরে নিতে পারি, তাহলে হচ্ছে 2723টা চারা লাগছে 1 একরে 3 বিঘেতে। এবার আমি 1 বিঘে বের করবো, 2723 ডিভাইডেড 3 সমান সমান 907.66 আছে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে যেহেতু 6 হয়ে গেছে 907-এর জায়গায় 908 করে নেব। 908টা চারা লাগছে 1 বিঘেতে। যদি একটা করে চারা লাগান, যদি দুটো করে লাগান তাহলে 908 ইন্টু 2, যদি আপনি 10 কাঠা লাগান 908 ডিভাইডেড 2 অর্থাৎ তার অর্ধেক হয়ে গেল। এইভাবে আপনি চারার হিসাব পেয়ে যাবেন 1 বিঘা জমিতে আপনি কত পিস চারা লাগাবেন। 4 ফুট কেন আমরা দেবো, একটা করে চারা দিলে, হ্যাঁ এবার দুটো করে দিলে বেশি লাগবে, সেটা দুটো দেওয়ার প্রয়োজন নেই। আপনি যখন আধুনিকভাবে চাষে যাবেন তখন দুটো চারার প্রয়োজন নেই, একটাতে আপনার সমান ফলন হবে, সেখানে আপনি দুটো দিতেই পারেন। তাহলে এই যে মাঝখানে যে 4 ফিটের গ্রাফটা থাকছে, তো 4 ফিটের গ্রাফে একটা করে গাঁদা ফুল দিতে হবে। গাঁদা ফুল এখন শীতকালীনও পাবেন, গ্রীষ্মকালীনও পাবেন, গাঁদা ফুল 12 মাস পাওয়া যায়, বাজারে পাওয়া যায় না, চারাও পেয়ে যাবেন। তাহলে গাঁদা ফুল কী হবে, গাঁদা ফুল হলুদ কালারের লাগাতে হবে। দেখবেন যত পোকা হলুদে আকৃষ্ট হয়ে আপনার পোকাগুলোতে থাকবে। আর আমরা বীজটা কোথায় দিব, ওই গাঁদা ফুলে বীজটা দেবো, আমরা বেগুনে কিন্তু দেবো না। এবার যত পোকা ওই গাঁদা ফুলে গিয়ে বসবে মারা যাবে। তাছাড়া তো বিভিন্ন আঠালো ফাঁদ এগুলো আছে। আপনি কৃষি খেতে যাবেন, হলুদ ড্রেস পরে যাবেন, কাঁচা হলুদ, দেখবেন সব পোকা আপনার গায়ে বসবে, বসে না? অভিজ্ঞতা আছে তো কারণ নাকি, সব গিয়ে হলুদে বসবে। আচ্ছা তাহলে হ্যাঁ, তো যাক এটা বুঝাতে পারলাম কি জানি না, আমারও তেমন অভিজ্ঞতা নাই। এবার প্র্যাকটিক্যালে আসি, কিভাবে আমরা সিডলিং ট্রেতে চারা তৈরি করব। কোকোপিটের থেকে ভার্মির দাম কম, ভার্মি বেশি দিয়ে দেয় আর কি। ভার্মি বেশি দিলে চারাটা হবে, কিন্তু চারাটা তোলার সময়, যেমনি ধরুন এই চারাটা আমি যখন তুলবো, তো দেখেন এটাতে কিন্তু ভার্মি বেশি আছে, তাও হচ্ছে কেন প্রায় 50-50 আছে, কিন্তু ভার্মিটা যখনই বেশি হয়ে যাবে তখন এটা ভেঙে যাবে, এই একটা ব্যাপার। আচ্ছা তাহলে আমরা এখানে করব কি, 3 ভাগ দেব কোকোপিট আর 1 ভাগ দেব ভার্মি কম্পোস্ট। এবার তার শোধনের ব্যাপারটা বলে দিচ্ছি। আচ্ছা তুমি 3 মগ ভার্মি দাও, কোকোপিট। ইনপুটে দিয়েছিল, আমরা পেয়েছি, আর আমি কিনেও ব্যবহার করি এটা প্রচুর। হ্যাঁ এটা মেশাতে হবে, এটাকে মোটামুটি দিয়ে দেন, এতে একটা জায়গায় দেন, আপনি এখানে দেন, দিয়ে এভাবে দেবেন, চলে যাবেন। বসে দেখেন, সবাই দেখতে পাবেন। আপনি দেন, আরও দেন, দিয়ে এভাবেই করেন, পরে নিচে পরে পড়ুক না, সমস্যা নেই। আর কাছে কিনতে হবে এরকম ব্যাপার না, আপনারা যেখানে সুযোগ সুবিধা পাবেন সেখানে নেবেন, কিন্তু এইভাবে চারাগুলো তৈরি করবেন, দেখবেন খুব ভালোভাবে। মোটামুটি দেন, তারপরে আর একটা প্রসেস আছে। এবার দেখলেন সমান হয়ে গেল সব। এবার সময় বাঁচাতে গেলে আপনার এই ফুটো করে বীজ বসানোর কোনো দরকার নাই। এরকম একটা ট্রে নেবেন, এটা আমাদেরটা নাকি এখান থেকে নিতে হবে, তাহলে মাপের সমান আসবে। এই ট্রে নেবেন, নিয়ে বসিয়ে দেন, এভাবে বসিয়ে সমান হয়। আচ্ছা দিয়ে হালকা করে চাপ দেন। আচ্ছা প্রত্যেকটা কিন্তু একটা করে ছিদ্র হয়ে গেল, তাই তো? আচ্ছা এইবার যেটা এর আগে আমাদের অপরূপ স্যার বলছিলেন, যে
যে কোনো চাষ করার আগে শোধন করা, তাই তো? আর বীজটা কোথায়? বীজ শুধু এই সবজি বীজ বলে না, যে কোনো বীজের ক্ষেত্রে শোধন করে লাগাবেন, তার কাজ নিজেই বুঝতে পারবেন। সব ট্রাইকোডার্মা ডার্মা দিয়ে করি। আর একটা বলে দিই ট্রাইকোডার্মা দেওয়ার কারণ, এইটা ট্রাইকোডার্মা দিয়েছি, এটাও এবার এটা যদি আমি রাসায়নিক দিয়ে করি, কার্বেন্ডিজাম বা ম্যানকোজেব, ট্রাইকোডার্মার সঙ্গে কিন্তু ওই বিশেষ করে ওই রাসায়নিক কার্বেন্ডিজাম ম্যানকোজেব মানে বিক্রিয়া হতে পারে নাকি, তার জন্য কিন্তু উচিত না আর কি। ওই জন্য আমি এটাকেও ট্রাইকোডার্মা দিয়েই শোধন করব। এটার মাপ বলে দিই, রাসায়নিকে হয়তো মাপের ব্যাপার থাকে ক গ্রাম 1 কেজি বীজের জন্য, কিন্তু এতে কম বেশি হলে সমস্যা নেই। এই জন্য কিন্তু এটা আমরা ব্যবহার করি বিশেষ করে আমাদের নার্সারির ক্ষেত্রে চারা তৈরির। আচ্ছা, এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা শোধন প্রক্রিয়া। আচ্ছা, এবার একটা একটা করে বীজ, এটা একটু সময় লাগবে, প্রত্যেকটাই একটা একটা করে বীজ কিন্তু দিয়ে দিতে হবে, দুটো ফেলার দরকার নাই। আপনার যতগুলো এর আগে তো হিসাবে বললাম যতগুলো প্রয়োজন আছে আর কি, এটাই কিন্তু মিস যাবে না। যটা একদম ভালো কোম্পানি যদি বীজ হয়, যটা বীজ তটাই চারা তৈরি হবে। এটা বেগুনের, আপনারা যে কোনো সবজির চারাতে করতে পারবেন, কুমড়ো, করলা, পেঁপেটা এতে করবেন না, তাছাড়া এমনি লঙ্কা সব কিছু করতে পারবেন। আর এই চারাটা সব থেকে ভালো হবে, মানে একদম সুস্থ সবল রোগমুক্ত চারা হবে, সমান হবে। হ্যাঁ, হ্যাঁ, জমিতে তো করতেই হবে। আপনার ওই সম্পূর্ণ জৈবতে এখনো মানুষ আস্থা আনেনি, তো ভবিষ্যতে রাসায়নিক আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, সেটা জহুরুল ভাই ভালো করে জানে। এখন ও শসা বেগুন করছে সম্পূর্ণ জৈবতে, আর জৈবতে যখন করবেন তখন কিন্তু আপনার এটাও হবে, মানে মার্কেটের চাহিদাটাও বাড়বে। হ্যাঁ, তৈরি হচ্ছে আস্তে আস্তে, আগামী দিন হয়ে যাবে। কিচ্ছু দেখতে হবে না, একটা বীজও দেখবেন এদিক ওদিক হবে না। পুরো ভার্মি মিক্স দিয়ে আর কি, ভার্মি তো না, এটা কোকোপিট আর ভার্মি মেশানো। শুধু একটু পারলে এবার একটু চাপ দেন, এবার এ দেখেন এভাবে। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেল আমার বীজ বসানো। এইবার এটা যে সমস্যাটা হয়, আমরা মগে করে জল দিতে যাই, মগে যখন জল দিতে যাবেন কিন্তু এটা কোকোপিটটা এখনো জমে নিত, উঠে যাবে, বীজও পড়ে যাবে। তার জন্য এটা করবেন কি, ব্যাটারি স্প্রেয়ার যে সবারই তো আছে, পাতলা করে স্প্রে করে দেবেন। নচেত আপনার ঝর্ণা, গ্রামে জায়গায় চারা তৈরি করেন ঝর্ণা ছিল, ঝর্ণায় দিয়ে দেবেন, দিয়ে 4-5টা যা আপনাদের হবে ট্রেগুলো পরপর সাজিয়ে দেবেন। এই একটা দিলেন, এরপরে একটা দিলেন, এইভাবে সাজিয়ে দিয়ে একটা পলিথিন দিয়ে আপনি মোটামুটি যে বীজ যেমন জার্মিনেশন হয়, কেউ হয় 2 দিন 3 দিনে, কেউ 7 দিন লাগে, অন্তপক্ষে 2 দিন ওতে রাখবেন। রাখার পর শেডে রাখবেন, এগুলো পুরো অন্ধকারে রাখা যাবে না, কেননা একটা বীজের অঙ্কুরোদ্গম হওয়ার যে শর্ত, আলো বাতাস জল 3টে লাগে, আপনাদেরকে নতুনভাবে শেখানোর কিছু নেই। এই জন্য পরবর্তীতে করবেন কি, এটা একটা গ্রিন শেড করবেন, গ্রিন শেডে রেখে দেবেন, দিয়ে দেখবেন চারা হয়ে যাবে। চারা হয়ে যাওয়ার পর এবার কী অবস্থা হবে, কীভাবে হয় সেটা দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে সবজির চারাটা দেখাই। আপনি সবই তো সবজির চারা, গ্রাফটিংগুলো তোলেন। এটা কুমড়ো করেছি আমি, ঠিক আছে, অনেক করেছিলাম। এখনকার যে শীতকালে যে আলুর জমিতে যে কুমড়োগুলো লাগায়, এটা উন্নত মানের বীজ ছিল, বিক্রি হয়ে গেছে, সামান্য কটা আছে। এটা আপনি অনাসে বা তুলে নেবেন। এ দেখেন রুট, হ্যাঁ, তোলাটা দেখাবো। এই যেরকম উঠে যাবে, ভাঙবে না। এবার এইটা যখন জমিতে বসাবেন, আপনার কিন্তু এই গাছের মরবেও না, কিচ্ছু না, শুধু লাগিয়ে দিয়ে একদম ছোটো পাবে না, একটা শিকড় ছিল না। আচ্ছা, তাহলে এটা হলো আপনার কুমড়োর ক্ষেত্রে, প্রত্যেকটা বীজ আপনি করতে পারবেন। আর এতক্ষণ যে বেগুনের ট্রেনিং হচ্ছিল, এই দেখেন উঠে যাবে এরকম, তাতে ভার্মি কম্পোস্টটা বেশি আছে। এটা মোটামুটি 25 দিন হবে, 25 দিন। আর এই চারা থেকে আপনারা যদি গ্রাফটিং করবো মনে করেন, যদি আজকাল গ্রাফটিংয়ের ট্রেনিং নাই তা বলে দিচ্ছি, মানে আপনাদেরকে জানানোর জন্য শুধু আর কি। এইটা হচ্ছে আপনার গ্রাফটিং বেগুন, নিচেরটা আছে বন বেগুন। দেখবেন বন বেগুন গ্রামে গঞ্জে হয়, কোনো লাগে না, বিষ লাগে না, সার লাগে না, তার গাছের কিন্তু বিশাল গ্রোথ থাকে না। এবার বিশেষ করে রোগ সহনশীল। তাহলে নিচেরটা কি হলো আমাদের বন বেগুন, উপরেরটা আমাদের
গ্রাফটিং বেগুন যেটা গ্রাফটিং করব, এটা আমার অক্সিতা করা আছে। তারপর গ্রীষ্মকালীন টমেটো, দেখবেন গ্রীষ্মকালীন টমেটোর চাষ আমাদের এখানে নেই, অথচ কিন্তু গ্রাফটিং করে আমাদের এখানে চাষ করা যাচ্ছে আর কি। নিচেরটা কিন্তু বন বেগুন, উপরে কিন্তু টমেটো। এই চারা আপনারা নিজেরা করেও চাষ করতে পারেন, সমস্যা নেই। আর আমার একটা বেগুন গাছে দেখবেন কীভাবে ফলছে, একটা গাছে আমার পরিবার চলে যায়, যা পরিবার চাইতে। হ্যাঁ, ওটা ওইভাবে গাছ করা যাবে, সমস্যা নাই। তাই এ হচ্ছে আজকের বিষয়। আমার তেমন কিছু অভিজ্ঞতা নেই, তবে প্র্যাকটিক্যালি যতটুকু করেছি, এবার এই যেটুকু আমি জানি সেটুকু শেখানোর চেষ্টা করলাম। তাতে অনেক ভুল ত্রুটি হয়তো থেকেই যেতে পারে, আমি শেখার চেষ্টা করছি। তাই বলি আজকের মতো এখানেই শেষ করলাম। বিশেষ করে আমার পিরিয়ড টাইমে স্যারেরা যেটা করবে এটা সাবধানেই করতে হবে, ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ, দুটো। হ্যাঁ, হ্যালো। আপনি দেন। না, আপনি দেন, আপনি দেন, আমরা রেডি করে দিচ্ছি। এটা সাবধানে তুলতে হবে, ছিঁড়ে যায়। দুটো করে উঠছে একসঙ্গে। আচ্ছা, ওটা কি দুটো হয়ে গেছে? তাহলে এবার তো দুটো তাহলে আর একটা দিয়ে এবার দুটো তুলবো। মনিরুল